শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মহান মে দিবস 2024। মহান মে দিবস 2024 উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ অনুষ্ঠান এক্সক্লুসিভ টক শোতে সাদর আমন্ত্রণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তর এবং সারা দেশের নানান প্রতিষ্ঠান, নানান সংগঠন যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি বিশ্বের সাথে পালন করছেন। সম্মানিত দর্শক এবং আমাদের যত ভিউয়ার্স আছেন, যত তরুণ প্রজন্মের আমাদের দর্শকরা আছেন, ভিউয়ার্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যারা যারা আছেন তাদের সকলকে সাদর সম্ভাষণ জানাই, সাদর আমন্ত্রণ জানাই, শুভেচ্ছা জানাই মহান মে দিবসের। এই এক্সক্লুসিভ টক শোতে সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে আমরা চ্যানেল আই স্টুডিওতে আজ আমাদের মাঝে পেয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে স্বাগত জানাই চ্যানেল আই স্টুডিওতে। আপনাকেও স্বাগত, ধন্যবাদ। এই বিশেষ দিনটিতে চ্যানেল আই স্টুডিওতে উপস্থিত আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। স্যার, আপনাকে স্বাগত জানাই চ্যানেল আই স্টুডিওতে, সাদর সম্ভাষণ জানাই এবং শুভেচ্ছা জানাই মহান মে দিবসের। উপস্থিত আছেন বিশিষ্ট শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। স্যার, আপনাকে স্বাগত জানাই চ্যানেল আই স্টুডিওতে। উপস্থিত আছেন চ্যানেল আই স্টুডিওতে আজকের এই বিশেষ টক শোতে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ তরিকুল আলম। আপনাদের সকলকে জানাচ্ছি মহান মে দিবসের শুভেচ্ছা। আমরা প্রথমেই প্রশ্ন করব আমাদের অনারেবল মিনিস্টারের কাছে। জনাব নজরুল ইসলাম চৌধুরী এমপি, বীর মুক্তিযোদ্ধা, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই শ্রমিক অধিকার আদায়ে মে দিবসের বিশেষ তাৎপর্য, 2024-এর যে তাৎপর্য সেটা নিয়ে আপনি বলবেন। আপনারা জানেন বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন তিনি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছে সারা জীবন। মেহনতি মানুষ এবং যারা সর্বহারা বা যারা গরিব মানুষ, তিনি তাদের জন্য সারা জীবন রাজনীতি করেছেন। তারই কন্যা, জাতির জনকের সুযোগ্য কন্যা মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন। বঙ্গবন্ধুর এই আদর্শকে সামনে রেখে তিনি একইভাবে শ্রমিকদের কল্যাণে অনেক কাজ করেছেন। সে ধারাবাহিকতায় আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক, আমি একজন মুক্তিযোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে বসিয়েছেন শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার জন্য। আজকে এই মে দিবসকে সামনে রেখে তাদের যে সমস্যাগুলো আমরা সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এগুলো সমাধান করে যাচ্ছি এবং তাদের যে এই শ্রমিক মে দিবসের যে লক্ষ্য, এই লক্ষ্যে আমরা ইতিমধ্যে অনেক অগ্রগতি সাধন করেছি। জি, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই এই দিনে, যে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলো সম্পর্কে যদি আপনি একটু বলতেন। এখানে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আপনারা জানেন, আপনারা জেনে খুশি হবেন, আমার মন্ত্রণালয়টি আছে শ্রমিক এবং শ্রম এবং কর্মসংস্থান। এখানে শ্রমের অধিদপ্তর আছে, কর্মসংস্থানের কোনো অধিদপ্তর ছিল না। এটি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এটি অভিহিত করেছিলাম, তারই নির্দেশনা অনুযায়ী এখন আমরা এই অধিদপ্তরটি চালু করার প্রক্রিয়া একদম ফাইনাল স্টেজে আছে। এই অধিদপ্তরটি যদি আমরা চালু করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস শ্রমিকদের কল্যাণে আমরা অনেক কাজ করতে পারবো। আপনারা দেখেন এখন আমাদের দেশ থেকে বিদেশে যে শ্রমিকগুলো, আনস্কিল শ্রমিকগুলো যায়, জি, কোনো
কোনো ট্রেনিং ছাড়া বা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক একটা সার্টিফিকেট সার্টিফিকেট ছাড়া তারা বিদেশে গিয়ে খুব প্রতারিত হয়। দেখা যায় অন্যান্য দেশের শ্রমিকগুলো তারা স্কিল লেবার হিসাবে ওখানে তাদেরকে মূল্যায়ন করে। তারা যদি $300 বেতন পায়, আমার শ্রমিকরা পায় $150। দেখা যায় আমাদের দেশের শ্রমিকরা যে ধার কর্য করে বিটাবাটি বিক্রি করে বিদেশে গিয়ে তারা শেষ পর্যন্ত ওখানে গিয়েও তারা কোনো সফলতার মুখ দেখে না। পরে দেখা যায় তারা সর্বস্ব হারিয়ে দেশে ফিরে আসে। তা আমাদের একটি পরিকল্পনা আছে, ভবিষ্যতে কোনো আনস্কিল লেবার আমরা বিদেশে পাঠাবো না। এতে আমাদের আমাদের লাভ। একটা হলো এতে করে আমাদের দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং শ্রমিকরা যে উদ্দেশ্য নিয়ে যায়, তাদের জীবনমান উন্নত করার যে উদ্দেশ্যে নিয়ে যায়, সেই উদ্দেশ্যে তারা সফল হবে। মহান মে দিবসে যে এক্সক্লুসিভ টক শোটি, সেখানে অত্যন্ত আনন্দের এই সংবাদটি আমরা জানলাম। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রীকে এত সুন্দর একটি কথা বলবার জন্য। আমরা এবার যাব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, মাননীয় সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তার কাছে আমরা জানতে চাইব আমাদের কিছু জিজ্ঞাসা। শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রম আদালত কিভাবে অবদান রাখছে, কিভাবে কাজ করছে, সেটা যদি আপনি একটু তুলে ধরতেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে শ্রম আইন 2006 রয়েছে এবং এখানে এই আইনের আলোকে এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরাসরি অধীনে বলবো না, কিন্তু আমাদের আওতায় কাজ করেন স্বাধীন 13টি শ্রম আদালত রয়েছে এবং একটি আপিল আদালত রয়েছে। এই আদালতটি এখানে হলো, আদালতের 3টি হলো ঢাকায় এবং চট্টগ্রাম 2টি, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লায় একটি করে শ্রম আদালত রয়েছে। এনাদের কাজটি কি হলো, শ্রমিকের আইনানুগ অধিকার রক্ষায় এই আদালতগুলো কাজ করে যাচ্ছে। শ্রমিকের মজুরি, চাকরির অবসান, বরখাস্ত, ছাঁটাই, দুর্ঘটনা, নিরাপদ কর্ম পরিবেশ, ট্রেড ইউনিয়ন, সালিসি ইত্যাদি কার্যক্রমে শ্রমিক যদি তার প্রাপ্য যেটি ন্যায্য অধিকার না পান, তবে তিনি সংক্ষুব্ধ হলে এই আদালতে যেতে পারেন। এর বাইরেও আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর রয়েছে এবং সেখানে আমাদের পরিদর্শক রয়েছেন। তারা প্রত্যেক দিনই বিভিন্ন কারখানা পরিদর্শন করেন এবং সেখানে পরিদর্শন করার পরে যদি দেখেন যে তারা শ্রম আইন লঙ্ঘন করছেন, তাহলে তাদেরকে প্রথমে নোটিশ দেওয়া হয়, সময় দেওয়া হয়। এরপরে যদি তারা সেটা সংশোধন না করেন, তখন আমাদের আমাদের যে যারা কাজ করছেন পরিদর্শকগণ, তারাও শ্রম আদালতের দ্বারস্থ হতে পারেন। এবং আমি এক্ষেত্রে আপনাদের চ্যানেলে সহ সকল মিডিয়াকে ধন্যবাদ জানাই। কিছুদিন আগেও আপনাদের কল্যাণে সারা দেশবাসী জেনেছে যে প্রতিষ্ঠানের নাম বলছি না, খুলনা জেলাতে শ্রম আদালতে আমাদের কর্মকর্তারা পরিদর্শকের মামলা করেছেন এবং শ্রমিকের ন্যায্য অধিকার দেন নেই, যার কারণে মালিক পক্ষের একজন এমডিকে জেল হাজতে যেতে হয়েছে। অর্থাৎ শ্রমিকের যে ন্যায্য মজুরি পাওনা অধিকার আইন যেটিকে তাকে প্রাপ্য করেছে, সেটি প্রাপ্যতার ক্ষেত্রে যদি কোনো রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, অবশ্যই তিনি শ্রম আদালতের দ্বারস্থ হতে পারেন এবং আমাদের অধীনস্থ যে দপ্তর রয়েছে তারাও সেখানে সহায়তা চেতে পারেন। আমরা জনাব মোহাম্মদ তরিকুল আলম, মহাপরিচালক, শ্রম অধিদপ্তর, তার কাছে এবার প্রশ্নটি রাখতে চাই যে দেশের শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণে সরকারের পক্ষ হতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামোগত উন্নয়ন সম্পর্কে কিছু বলুন। প্রথমেই যে শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণে আমাদের যে প্রশাসনিক কাঠামোগত উন্নয়নগুলো, শ্রম পরিদপ্তরকে আমরা শ্রম অধিদপ্তরে উন্নীত করেছি এবং এর জনবল ছিল 712, সেখান থেকে আমরা 921-এ উন্নীত করেছি। এবং আরেকটি অধিদপ্তর আমাদের আছে এই মন্ত্রণালয়ের অধীন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যেখানে জনবল ছিল 204, বৃদ্ধি করে 1053 জন করা হয়েছে। আর মাঠ পর্যায়ে শ্রম অধিদপ্তরের নতুন আঞ্চলিক দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নতুন জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে আমরা শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগ জোরদার এবং সম্প্রসারণ করেছি। নারী শ্রমিকদের কর্মস্থলের কাছাকাছি তাদের নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের শ্রম অধিদপ্তরের আওতাধীন শ্রম কল্যাণ কেন্দ্র বন্দর নারায়ণগঞ্জে 5 বেডের ক্লিনিক্যাল ব্যবস্থা সহ 9 তলা বিশিষ্ট, যেখানে
10 জনের আবাসিক ব্যবস্থা রয়েছে এবং শ্রম কল্যাণ কেন্দ্র কালুরঘাটে সেরকম চট্টগ্রামে 5 বেডের ক্লিনিক্যাল ব্যবস্থা সহ 6 তলা বিশিষ্ট 920 জনের আবাসিক ব্যবস্থা শ্রমজীবী মহিলা হোস্টেল নির্মাণ করা হয়েছে। দেশের শ্রমিকদের কল্যাণার্থে আমরা নারায়ণগঞ্জের বন্দর ও চাষারা, গাইবান্ধা, বাগেরহাট, খুলনা, বগুড়া এবং চট্টগ্রামে শ্রম অধিদপ্তরাধীন বিভিন্ন অফিস ভবন ও দেশের পার্বত্য অঞ্চলের শ্রমজীবী মানুষের কল্যাণ, সুবিধাদি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ ও জোরদারকরণে রাঙ্গামাটির ঘাগড়াতে আমরা একটি বহুবিধ সুবিধা সহ শ্রম কল্যাণ কমপ্লেক্স নির্মাণ করেছি। এছাড়াও আরেকটু বলি, দেশের শ্রমিকগণের কল্যাণার্থে শ্রম প্রশাসনের সহিত যুক্ত কর্মকর্তা কর্মচারীদের শোভন কর্মপরিবেশ নিশ্চিতকল্পে আমাদের রাজধানী বিজয়নগরস্থ শ্রম অধিদপ্তরের 24 তলা বিশিষ্ট শ্রম ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে আমরা অফিস করি, যেখানে আরেকটি অধিদপ্তর রয়েছে এবং ঢাকা বিভাগীয় অফিস রয়েছে এবং এর ফলে শ্রমজীবী মানুষ একই ছাদের নিচে তাদের অধিকাংশ সেবা প্রাপ্তি নিশ্চিত হয়েছে। এর বাইরে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কিছুদিন আগে আমাদের 2টি কল্যাণমূলক অধিদপ্তর আছে, কার্যক্রম কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, সেটাও উনি এই ভবনে আমরা নিয়ে আসবো, মন্ত্রণালয় থেকে আসবে, যাতে শ্রমিকরা সরাসরি আবেদন করে সরাসরি এখানে ঢুকে তাদের আবেদনটা জানাতে পারবে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো। আর এছাড়া বিভাগীয় শহর রাজশাহীর তেরোখাদা এলাকায় আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আওতাধীন জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নামীয় একটি বড় গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মিত হয়েছে। এটা নস্ট্রি বলি আমরা সংক্ষেপে। এই গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে দক্ষ জনবল তৈরি হবে, কারখানার এবং শ্রমিকের নিরাপত্তার ক্ষেত্রে তা সহায়ক হিসেবে কাজ করবে। এরপরে 2টি ইম্পর্টেন্ট জিনিস, একটি জাতীয় পর্যায়ে শ্রম ইনস্টিটিউট নির্মাণের উদ্দেশ্যে বর্তমান সরকার, শ্রমবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের টঙ্গীস্থ শিল্প সম্পর্কিত শিক্ষায়তনের নিজস্ব জমিতে বিএনএলআই, বঙ্গবন্ধু ন্যাশনাল লেবার ইনস্টিটিউট, বঙ্গবন্ধু জাতীয় তথা বঙ্গবন্ধু জাতীয় শ্রম ইনস্টিটিউট নির্মাণে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া উক্ত সভায় টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্রের পুনর্নির্মাণ ও আধুনিকায়ন এবং আধুনিক সুবিধায় খুলনা ও বরিশালে 2টি বহুতল ভবন, শ্রম ভবন নির্মাণ শীর্ষক 2টি প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর আরেকটু আমি অ্যাড করব, আমাদের সরকারের যে পদক্ষেপগুলো সেটা হলো যে আমাদের এই শ্রমিক মালিকের কল্যাণে শ্রম আইনকে আরও যুগোপযোগী করা হয়েছে। 2022 সালে আমরা শ্রম বিধিমালা 15কে সংশোধন করে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করেছি। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন পদ্ধতি অনলাইনে করা সহ আরও সহজীকরণ করা হয়েছে। ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে এবং শিল্প বিরোধ নিষ্পত্তির জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর প্রণয়ন করা হয়েছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী পার্টিসিপেশন যে কমিটি আছে এই নির্বাচন প্রক্রিয়াটি সহজ করা হয়েছে। এছাড়া শ্রম অধিদপ্তরের অধীনস্থ 32টি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, পরিবার পরিকল্পনা সেবা এবং চিত্ত বিনোদন সেবা প্রদান কার্যক্রম আরও কার্যকর করা হয়েছে। সর্বশেষ, নিম্নতম মজুরি বোর্ডের আওতাধীন পূর্বতন 42টি শিল্প সেক্টরের মধ্যে যেসব শিল্প সেক্টরের মজুরি কাল অতিক্রান্ত হয়েছে সেসব সেক্টরের মজুরি পুনর্নির্ধারণ এবং নতুন ঘোষিত 14টি শিল্প সেক্টরের মজুরি নির্ধারণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের 56টি সেক্টর রয়েছে, তার মধ্যে 42টি সেক্টরে আমরা নিম্নতম মজুরি নির্ধারণ করেছি, আরও 14টি কার্যক্রম চলছে এবং আপনি জানেন যে আমাদের গার্মেন্টস শিল্পে, রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে 56.25% বৃদ্ধি করে আমাদের শ্রমিকদের বেতন করা হয়েছে 12,500 টাকা। আমাদের মাঝে উপস্থিত আছেন এই মুহূর্তে বিশিষ্ট শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নান। তার কাছে আমরা জিজ্ঞেস করব যে মহান মে দিবস 2024
এবারের প্রতিপাদ্য যেটা বলা হয়েছে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এবারের প্রতিপাদ্যটি নিয়ে যদি আপনি বলেন এবং এর অ্যাক্টিভনেস আজ কতটা সচেতন বাংলাদেশের শ্রমিকরা তাদের অধিকার নিয়ে, তাদের অধিকার আদায় নিয়ে, হাউ মাচ কনসার্ন দে আর অ্যাওয়্যার অফ দেয়ার রাইট। এই শ্রমিক লীগের যাত্রা থেকে শুরু হলো 1 মে। আমরা যখন শ্রমিক নেতৃত্ব শুরু করলাম তখন পাকিস্তান, এই মে দিবস পালন করার কোনো সুযোগ ছিল না। তা আমরা ছাত্র রাজনীতির চেতনার থেকে যেহেতু এখানে এসেছি, সেই জন্য মে দিবসটা তখন পালন করার একটা উদ্যোগ নিলেও আমরা সামনাসামনি করতে পারতাম না। এইভাবে আজকে যেমন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে জনগণের সামনে দাঁড়িয়ে মিডিয়ার মাধ্যমে আমরা বলতে পারছি, সেই সুযোগটা পাকিস্তান আমলে ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে বুঝতে হবে, বঙ্গবন্ধু কিন্তু ছাত্র ছিলেন। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদের 21 দফা দাবিকে সমর্থন করে বক্তব্য দেবার কারণে তার ছাত্রত্ব চলে যায়, তাকে লাস্টিকেটেড করা হয়, যেটা আমরা ক্ষমতায় এসে কিছুদিন আগে বঙ্গবন্ধুকে সেখানে স্বীকৃতি দিয়েছি। তাহলে বুঝতে হবে যে জাতির জনক, যিনি জাতির জন্ম দিয়েছেন, যে জাতির জন্য তিনি 2বার ফাঁসির মঞ্চে গেছেন, মাথা নোয়াননি, সেই জাতির জনক এই শ্রমিকদের জন্য, এই কর্মচারীদের জন্য তার ছাত্রত্ব হারিয়েছেন। আমরা আজকে সেটাকে স্মরণে রেখেই 1 মে উদযাপন করতে যাচ্ছি। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যখন স্বাধীনতার ডাক দিলে আমরা স্বাধীন হলাম, আমি আর ওদিকে যাচ্ছি না। স্বাধীনতা অর্জনের পরে কি হলো? স্বাধীনতা অর্জনের পরেই 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব এই দিনটিকে সরকারি দিন হিসাবে ঘোষণা করে ছুটি ঘোষণা করলেন। দ্যাট ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ বঙ্গবন্ধু শেখ মুজিব। অধিকারের জন্য নেতা আজকে লড়েছিলেন, সেই অধিকার প্রতিষ্ঠা করলেন। আজকে আমি অত দূরে আর যাব না। এরপর দীর্ঘ সময় পার হয়েছে, উনিও আমাদের ছেড়ে চলে গেছেন, তাকে যেতে বাধ্য করা হয়েছে। আজকে উনি বেঁচে থাকলে কি হতো আমার জানা নেই, এটা ভবিতব্য জানবে। কিন্তু তার কন্যা শেখ হাসিনা আজকে ক্ষমতায় আছেন। একই অবস্থায় উনি যেটা চেয়েছিলেন, যেভাবে বাংলা গড়তে চেয়েছিলেন, আজকে নেত্রী কিন্তু তার পিতা সেই দর্শনকে পুরোপুরি কাজে লাগিয়ে বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্টস অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইখানে বঙ্গবন্ধু সার্থকতা 2বার জেলে গেছেন। ইফ হি সো ডিজায়ার টু বি দি প্রেসিডেন্ট অফ পাকিস্তান, ইট ওয়াজ অ্যাট দি গ্রিপস অফ হিম, বাট উনি ওটা চান নাই। উনি স্পষ্ট করে বলেছেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই। উনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। আমরা বেমানি করছি তার সাথে, কিন্তু উনি বেমানি করেন নাই। এই 72 সালের প্রথম 1 মেটাই ওই শ্রমিকদের জন্য, ওই শ্রমিকদের স্বীকৃতি দিয়ে তারপর উনি চলে গেছেন। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুরূপভাবে আমরা কিন্তু দেশ গড়ে যাচ্ছি। উনি এই 15টি বছর ক্ষমতায় থাকা, 3 দফায় ক্ষমতায় থাকার পরে যে সমস্ত কর্মসূচি পদক্ষেপ নিয়েছেন, ইতিমধ্যে এখানে আলোচনা হয়েছে। ডিজি সাহেব কিন্তু ব্যাপকভাবে আলোচনা করেছেন, মন্ত্রী মহোদয় বলেছেন, সচিব সাহেব তো একেবারে এলাবোরেটলি বলেছেন। এই যে উন্নয়নের যে প্রবাহ গতিশীলতা, এটা যে অব্যাহত আছে, এটা একমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন বিধায় এটা হয়েছে। আগের যে বেতনের যে এটা, আগে মানুষকে বেতনের জন্য রক্ত দিতে হয়েছে, খাবার জন্য রক্ত দিতে হয়েছে। এখন কিন্তু সেটা জননেত্রী শেখ হাসিনা অনেকটা দূরে ঠেলে দিয়েছেন। এখনও যে সম্পূর্ণ হবে তা তো না, পলিটিক্যালাইজ তো কিছু আছেই, কিছু পলিটিক্যাল এজেন্ট তো থাকবেই, তারা তো বিরোধ সৃষ্টি করার চেষ্টা করবেই। স্বাধীনতা বিরোধী চক্র আছে, তারা বিরোধ সৃষ্টি করার চেষ্টা করবেই। তারপরও সার্বিকভাবে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 100 ভাগের মধ্যে 95 ভাগই সফলতার সাথে আজকে দেশকে আমরা চালাতে পারতেছি। এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার সফলতা। তার পিতার প্রতি যে কর্তব্যবোধ, দায়িত্ববোধটা ছিল, সেইখান থেকে উজ্জীবিত হয়ে তিনি যেভাবে জীবনের ঝুঁকি রেখে 17 বার তার উপরে তাকে মারার চেষ্টা করা হয়েছে, তারপরও তিনি
জীবনকে পরোয়া না করে ঠিক পিতার মতো কন্যা যেভাবে নিয়ে যাচ্ছেন দেশটাকে, আমরা চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটা একটা পরিপূর্ণ রূপ লাভ করুক। আজকে এই মে দিবসে আমরা যেভাবে এখন শ্রমিকদের কথা বলি, এখন জননেত্রী শেখ হাসিনার কাছে আমার কয়েকটা দাবি আছে। দাবিটা হচ্ছে এই, আমি আপনাদের মাধ্যমে এই পয়লা মেঘের সামনে রেখে একটু ছোট্ট দাবি করতে চাই। আমি আমার খাদ্যের নিরাপত্তা চাই। আর এই খাদ্য নিরাপত্তার জন্য শ্রমিকদের মাঝে যেন ন্যায্য মূল্যে খাবার সামগ্রী পৌঁছে দিতে পারি, সেই জন্য আগে যেমন রেশনিং সিস্টেমটা ছিল বঙ্গবন্ধুর আমলে, সেই মডিফাইং রেশনিং সিস্টেমটা যেন চালু করে অন্তত অঞ্চলে অঞ্চলে তারা যেন ন্যায্য মূল্যে খাদ্যটা পেতে পারে, খাদ্য নিরাপত্তা থাকতে পারে। জানতে চাইব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তার কাছে যে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো কি কি, এবং ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গঠনে শ্রম সেক্টরের সরকারের গৃহীত কার্যক্রম সমূহগুলো কিভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে, গৃহীত কার্যক্রম সমূহ সম্পর্কে আপনি একটু বলবেন। এখানে আমি একটি ফিগার আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে, দর্শক শ্রোতাদের সদয় অবগতির জন্য, তাহলে একটু ধারণা পাওয়া যাবে যে সরকার কি করছেন শ্রমিকের জন্য। এখানে 2016-17 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছর, এই সময়ের মধ্যে মৃত্যুজনিত সহায়তা R&D সেক্টরে দেওয়া হয়েছে 183,90,90 লক্ষ টাকা। চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে 43,08,87,000 টাকা, এবং শ্রমিক ভাই বোনদের সন্তানের যে শিক্ষাবৃত্তি সেখানে দেওয়া হচ্ছে 8,97 লক্ষ টাকা। অর্থাৎ সর্বমোট দেওয়া হয়েছে 245,95,87,000 টাকা। এটা কেন্দ্রীয় তহবিল ফান্ড শুধুমাত্র শতভাগ যে রপ্তানিমুখী শিল্প RMGর কর্মীদের জন্য। আর RMGর বাইরে যে কারখানা রয়েছে সেটাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি গ্রহণ করেছেন সেটার নাম হয়েছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। এইখানে যে কারখানাগুলো লাভ করে বছরে যদি 1 কোটির বেশি তাদের প্রফিট মার্জিন থাকে, সেখান থেকে লাভের 5% অর্থ এই ফান্ডে জমা হয়। এবং এই ফান্ড থেকে এই 2014-15 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত মৃত যারা মৃত্যুবরণ করেছেন কর্মকালীন, তাদের পিছনে দেওয়া হচ্ছে 8,31,70,000 টাকা। যারা চিকিৎসা সহায়তা নিয়েছেন শ্রমিক ভাই বোনেরা, সে অর্থের পরিমাণ 122,34,43,355 টাকা। আর তাদের সন্তান সন্ততিদের শিক্ষাবৃত্তি বাবদ দেওয়া হয়েছে 6,96,70,000 টাকা। অর্থাৎ সর্বমোট 137,62,83,355 টাকা। আজ স্মার্ট বাংলাদেশে আপনার কনক্লুশন নোটটা নিব মাননীয় মন্ত্রী মহোদয়, যে মহান মে দিবসে কতটা স্মার্ট হবে বাংলাদেশের শ্রমিক মালিক, বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং তাদের অধিকার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, সেটার উপর যদি আপনি একটু বলেন। এখানে আপনি স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন, আমি দুই একটি উপমা এখানে বলতে চাই। শ্রমিকদের দোরগোড়ায় শ্রম আইনের আওতায় সেবাসমূহ পৌঁছে দিতে সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ A2I এর সহযোগিতায় মাইগভ প্ল্যাটফর্ম ব্যবহার করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহের বিভিন্ন সার্ভিস ডিজিটালাইজ করে সহজীকরণের উদ্দেশ্যে সরকার গ্রহণ করেছে। শ্রমিক ও তার পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা সার্বক্ষণিক টেলিমেডিসিন সেবা পেতে শ্রম অধিদপ্তরের আওতায় শ্রমিকের স্বাস্থ্যকতা অ্যাপস চালু হয়েছে। শ্রম অধিদপ্তরের অন্যতম প্রধান সেবা ট্রেড ইউনিয়ন, এটি পেতে তাদের অনেক সংগ্রাম করতে হবে। এখন সংগ্রাম করতে হয় না, তারা অনলাইনেও করতে পারে, অফলাইনেও করতে পারে। এখন এটা তাদের জন্য ইজি হয়ে গেছে, তো এটা তারা সন্তুষ্ট। তারপর আরও আছে শ্রমিকদের সেবা প্রদানে অভিযোগসমূহ গ্রহণ, প্রতিকার, অনলাইন ভিত্তিক অভিযোগ সিস্টেম চালু করা হয়েছে। ILO এর সহায়তায় পাবলিসিটি অ্যাক্সেসেবল ডাটাবেস নামীয় একটি প্ল্যাটফর্ম শ্রম অধিদপ্তর ওয়েবসাইট www.gov.bd এর উন্মুক্ত করা হয়েছে। উক্ত
ডাটাবেসের মাধ্যমে সারা দেশের ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সংখ্যা, অংশগ্রহণকারী কমিটির যৌথ দর কষাকষির প্রতিনিধি সিবিএ, অসৎ শ্রম আচরণ, শিল্প বিরোধ নিষ্পত্তি 11 ক্যাটাগরির হালনাগাদ তথ্যাদি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজকে মহান মে দিবসে যে প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস এভরিওয়ান, এই সুন্দর হারমোনিটি বজিয়ে থাকুক এবং সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াক আমাদের লাল সবুজের বাংলাদেশ।